কিন্তু আমার জীবনে থিয়েটারের ক্ষেত্রে টার্নিং পয়েন্টটা ঘটলো যখন আমার 13-14 বছর বয়স, 13 বছর 53 সালে আমি দেখলাম একটা নাটক, তার নাম 4 অধ্যায়। বহুরূপে 4 অধ্যায়। হ্যাঁ, আচ্ছা। তখন ওটা তো এরকম 53-54 52 হ্যাঁ। 51-52 প্রোডাকশন। আর আমি যেখানে ছিলাম সেখানে পাড়াতেও থিয়েটার হতো। আমি ছোটোবেলাতেই বোধহয় ক্লাস 7-8 পড়ার সময় ওখানে টিপু সুলতানের পাড়ার নাটকে পার্টও পেয়েছিলাম, সেটা করা হলো না, সেটা অন্য একটা গল্প। যাই হোক, তার আগে স্টারে দেখেছি পাঞ্জাব কেশরী রণজিৎ সিংহ, মহেন্দ্র গুপ্তের ডিরেকশন, তাঁরই লেখা, খুব ঝলমলে দুর্দান্ত প্রোডাকশন, কিন্তু আমার এমনি কিছু মনে নেই। কিন্তু তার 1 বছর পরে 52-53 সালে মনে আছে আমি শ্রীরঙ্গমে চন্দ্রগুপ্ত দেখতে যাই। বাবাই আবার নিয়ে যান, ওনার খুব প্রিয় অভিনেতা শিশির কুমার ভাদুরী, তাকে দেখাবেন বলে। একজন লোক মঞ্চে এলেই মনে হচ্ছে দপ করে আলো জ্বলে উঠছে, চাণক্যের ভূমিকা। আমি পরে শুনলাম তিনি, বাবা বললেন এই হচ্ছে শিশির ভাদুরী। তিনি আউটস্ট্যান্ডিং, সেটা আমি 12 বছর বয়সেও বুঝতে পারছি যে হ্যাঁ, এলে কিছু একটা হচ্ছে, একটা ম্যাজিক হয়ে যাচ্ছে যখন কথা বলছেন। তো একজন খুব সুন্দর দেখতে ভদ্রলোক, সুপুরুষ, সৌম্যকান্তি, লম্বা লম্বা সাদা চুল, বড় বড় চোখ, সামনে গেলেন, এসে বললেন যে এটা আজকে করা যাবে না, মাইক্রোফোন খারাপ হয়ে গেছে, এটা চেঁচিয়ে করা যাবে না। আমার মনে আছে এখনো বলছেন, এটা কেদার রায় বঙ্গবর্গী নয়, এটা রবি ঠাকুরের নাটক, এটা মাইক্রোফোন ঠিক হলে পরে আবার একদিন হবে, তখন দেখবেন। তিনি কে? পরে জানলাম তিনি মনোরঞ্জন ভট্টাচার্য। তিনি ওখানে পাঠ করতেন, ইন্দ্রনাথের পাঠ করতেন। আমার থিয়েটার করার জীবনে কোনো ইচ্ছে ছিল না। আমি ভালো ছাত্র ছিলাম, ইংরেজি অনার্স নিয়ে পড়তাম প্রেসিডেন্সি কলেজে। জানতাম যে পাশ করলে আর তখনকার দিনে মাস্টারি চাকরি পাওয়া যাবে, এখনকার মতো দিন ছিল না, সেট নেট হেনা তেনা নেই, MA পাশ করলেই যথেষ্ট চাকরি। ফলে কলেজে পড়াতে পড়াতে সারা জীবন দুনিয়ার সবাইকে ছাত্র ভাবতে ভাবতে আর জ্ঞান দিতে দিতে একসময় বুড়ো হয়ে যাবো। তো আমি নান্দিকার ওদের সঙ্গে যাতায়াত আরম্ভ করলাম। এই আমার সর্বনাশের শুরু হলো। মানে অজিত বাবুর প্রেমে পড়ে শুরু করলেন? হ্যাঁ, বলতে গেলে আগে অজিতেশের প্রেমে পড়ে পরে থিয়েটারের প্রেমে পড়লাম। এইটা ভালো। যে এতগুলো ট্যালেন্টেড ছেলে মেয়ে, তারা ভাবছিল যে অজিতেশের ছত্রছায়া থেকে একটা নিরাপদ জায়গা তারা পাচ্ছে, কিন্তু নিজেদের বিকাশের জন্য একটা নিজেদের আখড়া দরকার। মানে সেখানে রোদ্দুরে ঝড়ে জলে আবার নিজেদের ক্ষমতা নিজেদেরকে ট্রাই করে দেখে নিতে হবে। এরকম ব্যাপার নিশ্চয়ই বিভাস চিনুর মধ্যে প্রধানত, কারণ ওদের মধ্যে ডিরেক্টোরিয়াল ট্যালেন্ট বেশি ছিল, ওদের মধ্যে ছিল, সেই কারণেই মোটামুটি হয়েছে বলে মনে হয়। আজকে যার সাথে কথা বলবো, তার সাথে কথা বলতে গিয়ে আমি নিজে প্রচণ্ড নার্ভাস হয়ে রয়েছি। তার মতো বাগ্মী, তার মতো সুপণ্ডিত, এমনকি বাংলা থিয়েটারেও খুব বিরল। আজকে আমাদের আর্ট পৌরে আড্ডার অতিথি প্রখ্যাত নট, নাট্যকার, প্রাবন্ধিক, শিক্ষক এবং পরিচালক শ্রী অশোক মুখোপাধ্যায়। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। ভালো আছেন তো? আছি, মানে বয়সের তুলনায় খারাপ বলা যাবে না, চলছে কাজকর্ম এখনো, মোটামুটি আছি। আপনি কি এই ইউটিউব ব্যাপারটা সম্পর্কে কিছু জানেন, সেরকম কিছু একটা? প্রায় কিছুই না, মানে আচ্ছা। মাঝে মধ্যে ইউটিউবে একটু গান টান শুনি এই পর্যন্ত। তাছাড়া কখনো সখনো একাতে ছবি দেখেছি, কিন্তু আদারওয়াইজ আমি মানে ইউটিউব বলো, আমার ফেসবুকও নেই, মানে ওই ব্যাপারে ইগনোরেন্ট বলা যায় এই আধুনিক প্রযুক্তির জগতে। এই যে আড্ডাটা, আর্ট পৌরের যে আড্ডাটা, এটা মূলত এটাকে পডকাস্ট বলে। এটা ইউটিউবের মাধ্যমে দেখা যায়। আচ্ছা। এবং এটা থাকবে বইয়ের মতো, অনেক দিন ধরে ছেলেমেয়েরা দেখতে পারবে, শুনতে পারবে। এবং আমার কিরকম মনে হয় যে আগামী প্রজন্ম এগুলোতেই বেশি অভ্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, অডিও ভিজুয়াল মাধ্যম, বই পড়াতে উঠেই যাচ্ছে। হ্যাঁ, সেরকমই। তা আমি একটুখানি আপনার ছোটবেলা থেকে শুরু করব। আমার জন্ম 1940-এ 20শে মার্চ, তার মানে আমি এই 85 পার করে এখন 86-র দিকে দৌড়চ্ছি আর কি। কয়েক মাসের মধ্যে 86 স্টেশনে পৌঁছে যাব। আর জন্মটা হয়েছিল উত্তর কলকাতায়, ওই শোভাবাজার পাড়ায়, কুমোরটুলি পাড়াও বলে। উত্তর কলকাতার বনেদি পাড়া, পুরনো পাড়া। আমার বাড়ি থেকে খুব কাছেই ছিল কুমোরটুলি পার্ক, আর যেখানে ঠাকুর তৈরি হয়, কুমোরটুলির প্রতিমা, এইসব আমার পাড়ার কাছে। আর একটা মস্ত একটা বাড়ি ছিল আমাদের, সেটা অনেকগুলো ফ্ল্যাট। তখনকার দিনে এরকম অনেক ফ্ল্যাটওয়ালা বাড়ি খুব বেশি ছিল না, কিন্তু উত্তর কলকাতায় কয়েকটা ছিল, তারই মধ্যে একটা ছিল আমাদের। তারই 1 নম্বর ফ্ল্যাট আমাদের ফ্ল্যাট ছিল। তো আমি জন্মেছিলাম ওই কুমোরটুলি
পার্কের কাছাকাছি অন্য একটা বাড়িতে, কিন্তু আমার 2 বছর বয়সে যখন জ্ঞান, যখন থেকে আমার মোটামুটি ঝাপসা স্মৃতি, তখন থেকে এই বাড়িতে আছে। এখনটা রাস্তাটার নাম হয়ে গেছে রবীন্দ্র সরণি, আগে ছিল আপাচিতপুর রোড। আচ্ছা। তো ওইখানে বড় হয়েছি, ওখানেই শৈলেন্দ্র সরকার বিদ্যালয় আমাদের পাড়ার বিখ্যাত স্কুল, সেখানে পড়াশোনা করেছি। পরবর্তীকালে বড় হয়ে কলেজে পড়তে গেছি, কলেজ পাড়ায়। আর ওইখানে আমাদের যেখানে ছিলাম তার থেকে এই দক্ষিণ দিকে ধরো মাইলখানেক হাঁটলে, মানে 1.25 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যে ওই চিতপুরের বিখ্যাত যাত্রাপাড়া। আর পূব দিকে এরকম 1 কিলোমিটার মতো হাঁটলে হচ্ছে হাতিবাগানের থিয়েটার পাড়া, সিনেমা পাড়া। মানে আমাদের বাড়ি থেকে আমাদের মায়েরা নাইট ট্রামে করে হাতিবাগান পাড়া থিয়েটার দেখে, সিনেমা দেখে ফিরে আসতেন। সেটা আমার ছোটোবেলায় মনে আছে। তখন খুব ট্রামের চলও ছিল। ট্রাম আমাদেরও খুব প্রিয় বাহন, এখন তো কলকাতায় প্রায় অদৃশ্য। তো সেইখানে বড় হয়েছি, এবং ওই আমার বাড়ির সামনে মনে হচ্ছে এখন একটা মস্ত বন্ধ একটা ভুতুরে বাড়ির মতো ছিল আমাদের ফ্ল্যাট বাড়ির সামনে, ছাদ থেকে দেখতে পাওয়া যেত। তার দেয়ালটা এসব পোস্টার পড়তো, এই বঙ্গে বর্গী, তারপরে ছত্রপতি শিবাজি, পাঞ্জাব কেশরী রঞ্জিত সিংহ, তাতে সব এই ছই বিশ্বাস, সরজুবালা, কমল মিত্র, এইসব নাম টাম দেখতে পেতাম থিয়েটারে। হ্যাঁ, যাত্রার পোস্টার এগুলো থিয়েটারে, ও, মিনারভার, আচ্ছা। রংমহলের, স্টারের। যাত্রারও পড়তো, কিন্তু যাত্রা Professional ওইখানে ছিল না। যাত্রা আবার ছিল বড় বড় ব্যানার, তখনই চালু হয়েছে, মানে হোর্ডিংয়ের মতো বোর্ডিং, সেগুলো রাস্তায় দাঁড় করে দিয়েছিল। যাত্রা খুব হ্যান্ডবিলও হতো। ওই করতে করতে, আর আমি যেখানে ছিলাম সেখানে পাড়াতেও থিয়েটার হতো। আমি ছোটোবেলাতেই বোধহয় ক্লাস 7-8 পড়ার সময় ওখানে টিপু সুলতানের পাড়ার নাটকে পার্টও পেয়েছিলাম, এবং সেটা করা হলো না, সেটা অন্য একটা গল্প। যাই হোক, টিপু সুলতানের ছেলের ভূমিকা পাঠ পেয়েছিলাম আমি আর আমার বন্ধু। তো সেইখানে অভিনয় করতেন কারা, ভালো ভালো সব লোকেরা করতেন। অরুণ দাশগুপ্ত, যিনি পরে যাত্রায় বিখ্যাত হন, নট্য কোম্পানি দীর্ঘদিন ডিরেক্টর ছিলেন। ওই বিনোদিনীকে নিয়ে, নটি বিনোদিনী বীণা দাশগুপ্তার সঙ্গে করেছিলেন, তাতে উনি ইয়ে করতেন, বোধহয় গিরিশ ঘোষ করতেন, অরুণ দাশগুপ্ত। তারপরে নবগোপাল লাহিড়ী, উনি পরের সিনেমায় নবকুমার বলে বিখ্যাত। তার আবার বাবা ছিল নির্মলেন্দু লাহিড়ী। তবে উত্তর কলকাতায় তখন এই অপেশাদার থিয়েটারের খুব নামকরা নট নন্দলাল বন্দ্যোপাধ্যায়, এরা সব অভিনয় করতেন আমাদের পাড়ায়। ফলে তারও স্ট্যান্ডার্ড খারাপ ছিল না। এইসব দেখতে দেখতে বড় হচ্ছি, লেখাপড়া করতে করতে। আর পাড়া একদম কাছে কুমোটলি পার্ক, ফলে ক্রিকেট খেলা দেখছি। আমার পাড়া তখন বড় ক্রিকেটার হচ্ছেন পঙ্কজ রায়, তিনি টেস্ট ম্যাচ খেলে বাঙালির মুখ উজ্জ্বল করেছেন। একবার আমাদের বাড়ির সামনে দিয়ে যখন, খুব ফর্সা ছিলেন, বাইকে করে চলে যেতেন, চোখাটা রিমলেস চশমা, মনে হতো ওনার চাকা বোধহয় মাটিতে লাগছে না। মানে তখন ইংল্যান্ডে গিয়ে, অস্ট্রেলিয়াতে গিয়ে সেঞ্চুরি করে আসছেন, নিউজিল্যান্ডে গিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করছেন বিনু মাকারের সঙ্গে। তো ওইরকম একটা পাড়ায় বড় হচ্ছি। আর তখন এইসব দেখতে দেখতে আমি বাবার সঙ্গে, তার আগে স্টারে দেখেছি পাঞ্জাব কেশরী রণজিৎ সিংহ, মহেন্দ্র গুপ্তের ডিরেকশন, তাঁরই লেখা, খুব ঝলমলে দুর্দান্ত প্রোডাকশন, কিন্তু আমার এমনি কিছু মনে নেই। কিন্তু তার 1 বছর পরে 52-53 সালে মনে আছে, আমি শ্রীরঙ্গমে চন্দ্রগুপ্ত দেখতে যাই। বাবাই আবার নিয়ে যান, ওনার খুব প্রিয় অভিনেতা শিশির কুমার ভাদুরী, তাকে দেখাবেন বলে। তো আমার খুব মন খারাপ হয়ে যায়, কারণ সেটটা আমি দেখলাম মলিন, সিটগুলো প্রায় ছেঁড়া, পোশাক আশাক ভালো না। আমি আমার ওই বয়সেও বুঝতে পারছি যে দিন দশা থিয়েটারটা। কিন্তু একজন লোক মঞ্চে এলেই মনে হচ্ছে দপ করে আলো জ্বলে উঠছে। চাণক্যের ভূমিকা আমি পরে শুনলাম, তিনি, বাবা বললেন এই হচ্ছে শিশির ভাদুরী। তিনি আউটস্ট্যান্ডিং, সেটা আমি 12 বছর বয়সেও বুঝতে পারছি যে হ্যাঁ, এলে কিছু একটা হচ্ছে, একটা ম্যাজিক হয়ে যাচ্ছে যখন কথা বলছেন। কিন্তু আমার জীবনে থিয়েটারের ক্ষেত্রে টার্নিং পয়েন্টটা ঘটলো যখন আমার 13-14 বছর বয়স, 13 বছর, 53 সালে আমি দেখলাম একটা নাটক, তার নাম 4 অধ্যায়। হ্যাঁ, তখন ওটা তো এরকম 53, 54, 52, 52 প্রোডাকশন। তাইতে আসলে আমার বৌদি ছিলেন প্রীতি বন্দ্যোপাধ্যায়, খুব নামকরা গায়িকা, IPTA, আগে প্রীতি সরকার ছিলেন। আপনার বৌদি বলতে আপনার? হ্যাঁ, আমার সব এরা সব কাজিন ব্রাদার সব। হ্যাঁ, আমরা, হ্যাঁ, 2 ভাই বোন। হ্যাঁ, আমার দাদা রমেন বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী উনি। তো ওনার সূত্রে আমি মহাজ্যোতি সদনে তখন রবীন্দ্র জয়ন্তী চালু হয়েছে,
তার কার্ড পেয়েছিলাম। সেখানে সুচিত্রা মিত্র বৌদিও গান গাইবেন, দেবব্রত বিশ্বাস আমাদের বাড়িতে এসছেন, নির্মলেন্দু লাহিড়ী এসছেন আমাদের বাড়িতে বৌদির কাছে গান করতে করতে। তো আমি গেছি দেখতে গিয়ে দেখলাম যে একদিন 4 অধ্যায় নাটক আছে। শুরু হতে দেখলাম 10-15 মিনিটের মধ্যেই মাইক্রোফোনের গণ্ডগোলে নাটক হলো না। 2-3বার চেষ্টা করা হলো না। তো একজন খুব সুন্দর দেখতে ভদ্রলোক, সুপুরুষ, সৌম্যকান্তি, লম্বা লম্বা সাদা চুল, বড় বড় চোখ, সামনে গেলেন, এসে বললেন যে এটা আজকে করা যাবে না, মাইক্রোফোন খারাপ হয়ে গেছে, এটা চেঁচিয়ে করা যাবে না। আমার মনে আছে এখনো বলছেন, এটা কেদার রায় বঙ্গবর্গী নয়, এটা রবি ঠাকুরের নাটক, এটা মাইক্রোফোন ঠিক হলে পরে আবার একদিন হবে, তখন দেখবেন। তিনি কে? পরে জানলাম তিনি মনোরঞ্জন ভট্টাচার্য। তিনি ওখানে পাঠ করতেন, ইন্দ্রনাথের পাঠ করতেন। কিন্তু ওই 15 মিনিটের মধ্যে একটা কিছু আমি দেখেছিলাম, কারণ ওরা করলো কি 7 দিন ওই রবীন্দ্র জন্মোৎসব শেষ হওয়ার পর 8 ডেতে আবার একদিন এক্সটেন্ড করলো। তো সেদিন খালি 4 অধ্যায় হলো। তো আমি শোভাবাজার পাড়ায় থাকি, মসজিদের হতেন বেশি দূরে না, তখন বড়ও হয়েছি, বাড়ি থেকে বেরোতে দেয়। তা আমি গেছি দেখতে, এবং এই দিন যেটা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম যে এইরকম থিয়েটার, মানে আমার এতকালের দেখা থিয়েটারের ধারণা সব ভেঙে গেল, যে এরকম আলো হয়, সেট হয়, সবাই মিলে এইরকম একটা স্ট্যান্ডার্ডে অভিনয় করতে থাকে, এবং তার উপরে ছাপিয়ে শম্ভু মিত্র, তৃতীয় মিত্রের অভিনয়, পুরো দলটাই। আর বাংলা ভাষা এরকম করে বলা যায়, রবি ঠাকুরের সংলাপ শুনছি, সহজ জলের মতো, কিছু মনে হচ্ছে না। একটা মানে আনন্দময় নতুনত্ব যাকে বলে, একটা ভেরি প্লেজেন্ট নিউনেস ইন দ্য হোল থিং আমার স্ট্রাইক করলো। আমি একটা ঘোরের মতো প্রায় বাড়ি এলাম। এইটা আমার মনে হলো, হ্যাঁ, একে থিয়েটার কাকে বলে খানিকটা বুঝতে শিখলাম। তখন কত বয়স আপনার? তখন আমার 13 থেকে 14-এর মধ্যে হবে। আমার তখন ক্লাস 10-এ উঠিনি, 9-10-এ পড়ছি। আপনি তো বিসর্জনও দেখেছেন স্যার? হ্যাঁ, আইপিটির বিসর্জন, ঋত্বিক ঘটকের বিসর্জন। হ্যাঁ, ঋত্বিক ঘটকের ডিরেকশন, হ্যাঁ। এবং সেটা মানে স্টার কাস্ট, ঋত্বিক ঘটক, রঘুপতি, কালী ব্যানার্জি অফ অল পার্সনস, আনলাইকলি, জয়সিংহ, উৎপল দত্ত করছেন রাজা, গোবিন্দ মাণিক্য, শোভা সেন হচ্ছেন গুণবতী, বাপরে। নীলিমা দাস, অপর্ণা, গ্যালাক্সি। কিন্তু সেটা হয়েছিল কি, আমি কালী ব্যানার্জি হচ্ছেন আমার দাদা, আপন মাসতুতো ভাই, মানে আমার বড় মাসিমার বড় ছেলে তিনি। আমি একদিন তার বাড়িতে গেছি, তার ছোটো ভাই আবার আমার খুব বন্ধু। তো উনি হঠাৎ এসে বললেন, আমার ছোটো ভাইকে বললেন, তার তখন, আমার তখন যদি 12-13 হয়, তার তখন 10-11 মতো হবে, যে তোকে আজকে যেতে হবে, আমাদের যে ধ্রুব করে সেই ছেলেটা আজকে আসবে না, তোকে করতে হবে। ধ্রুবর কোনো ডায়ালগ ছিল না, দেখলাম ওই দেবীর পদতলে শুয়ে রাখে, কী সব বলে টলে, রঘুপতি বলে তোকে কিচ্ছু করতে হবে না, তুই চল। তা আমার বললো, তুইও চল তাহলে দেখতে। আমি সেদিন বড় মাসিমার বাড়িতেই থাকবো, চলে গেলাম। সেই এক কাণ্ড, মানে ঋত্বিক ঘটকের সে যে কী অভিনয়, মানে ওই রকম করে রঘুপতি করছেন। পরে তো বহুরূপীরও দেখেছি আমরা, আপনারা করেওছেন বিসর্জন? আমরা নিজেরাও করেছি। কিন্তু ওই রকমভাবে যে ব্যাখ্যা করা যায় চরিত্রকে, এরকম কালী বন্দ্যোপাধ্যায়, মমতাজ আহমেদ ছিলেন নক্ষত্র রায়, অসাধারণ অভিনয় করেছিলেন। কিন্তু সেটার প্রোডাকশনের ডিটেলস আমার অত কিছু মনে নেই, তো অভিনয় মনে আছে। এবং ওতে উৎপল দত্ত বা শোভা সেনকে আমার অত ভালো করে মনে নেই, যতটা ঋত্বিক ঘটক, কালী ব্যানার্জিকে মনে আছে। এটা আমার একটা ধাক্কা। এরপরে আমরা তো 54-55 ঘটলো আরেকটা ঘটনা, ছিল যে রক্তকরবী হলো 54। আমি রক্তকরবী একটু পরে দেখেছি। এই 56-57 যখন কলেজে ভর্তি হয়েছি, তখন ওরা ওই নিউ এম্পায়ার হলে রোববার সকালে করতেন। তাতে 4 তলায় টিকিট ছিল 1 টাকা। তো মেনলি ছাত্ররা এবং গরিবরা ওখান থেকে, আমি ওখান থেকে বসে আমার বন্ধুদের, কলেজের প্রেসিডেন্সি কলেজের 2-3 জন বন্ধু আমরা মিলে দেখলাম। তখন কি হাউসফুল হতো স্যার রক্তকরবী? আমার ওই দিনটা মনে নেই, ভিড় ছিল, কিন্তু ফুল কিনা আমার মনে নেই। ওটা যে টানা হাউসফুল আছে তা কিন্তু নয়। হ্যাঁ, সেটাই আমারও মানে ধারণা। অর্থকরী বিজনেস যে খুব বেশি করেছে রক্তকরবী তা নয়, কিন্তু এতটাই নতুন ছিল যে যারা দেখেছে তারা বুঝতে পেরেছে হ্যাঁ একটা কিছু ঘটলো আমাদের সামনে। সেইটা দেখেছি। এবং এর পরেই দেখেছি অঙ্গার, সেটা আবার এই 58-58 সাল হবে। আমার একদম বাড়ি থেকে অঙ্গার, মানে মিনার্ভা থিয়েটার তখন 1 কিলোমিটারও না, পায়ে হেঁটে দেখা। হ্যাঁ। অঙ্গার দেখে আবার অন্যরকম দেখলাম যে প্রযোজনার বিস্তার কতটা হতে পারে, মঞ্চ কি সাংঘাতিক একটা ভূমিকা নিতে পারে, আলো কোন পর্যায়ে যেতে পারে। ফলে পরপর এই রক্তকরবী এবং অঙ্গারের মতো এত উঁচু মাপে দুটো নাটক দেখার ফলে
তার আগে 4 অধ্যায় দেখে আমার মনে হতে থাকলো যে হ্যাঁ সত্যি এটা একটা ব্যাপার, থিয়েটার একটা ব্যাপার বলে। তবে আমার থিয়েটার করার জীবনে কোনো ইচ্ছে ছিল না। আমি ভালো ছাত্র ছিলাম, ইংরেজি অনার্স নিয়ে পড়তাম প্রেসিডেন্সি কলেজে, জানতাম যে পাশ করলে আর তখনকার দিনে মাস্টারি চাকরি পাওয়া যাবে, এখনকার মতো দিন ছিল না, সেট নেট হেন তেন নেই, MA পাশ করলেই যথেষ্ট চাকরি। ফলে কলেজে পড়াতে পড়াতে সারা জীবন দুনিয়ার সবাইকে ছাত্র ভাবতে ভাবতে আর জ্ঞান দিতে দিতে একসময় বুড়ো হয়ে যাবো। কিন্তু এর মধ্যে একটা কাণ্ড ঘটলো যে এই 1960-এ আমি বিএ পরীক্ষা দিয়ে বাড়িতে বসে আছি, তখন আমার জয়পুরিয়া কলেজে আমার এক খুব বন্ধু ছিল অজয় গাঙ্গুলি। সে পরে সিনেমাতে আমাদের সঙ্গে থিয়েটারও করেছে, নান্দিকারও করে, তখন সে তখন নান্দিকার তৈরি হয়ে গেছে। নান্দিকার জয়পুরিয়াতে আপনি ইন্টারমিডিয়েট পড়ছেন তখন ইন্টারমিডিয়েট সায়েন্সে? পড়ছি আমি তখন সায়েন্সে। হ্যাঁ, আমার 1 বছর নষ্ট হয়ে গেছিলো সেন্ট পলসে পড়তে ভর্তি হয়ে, শরীর খারাপ হয়ে। তারপর পাড়ার ডাক্তার বলে যে পাড়ার কলেজে পড়তে দিন, বেশি দূরে যেন না যায়। তো জয়পুরিয়া সায়েন্সে অজয়ের সঙ্গে আলাপ হলো, অজয় সূত্রে চিন্ময়ের সঙ্গে, চিন্ময় রায়, ওরা তখন দুজনে মনীন্দ্র কলেজে পড়ছে। আচ্ছা, চিনু বিয়ে পড়তো, হ্যাঁ অজয় বিয়ে, দুজনে ওরা বিয়ে পড়তো। ওদের মুখে প্রায় অজিতদা বলে একজনের লোকের কথা শুনতাম, ওরা তার খুব ভক্ত, তার সঙ্গে খুব গপ্প, এবং উনি একটা দলও করেছেন আমাকে বললেন। সেই দলটা 1960-এর জুন জুলাই নাগাদ, জুলাইয়ে তৈরি হয়েছে, তৈরি হয়ে অগস্টে তারা নাটক করেছে বিদেহী বলে, ঘোস্ট ইবসেনের। সেটা আমায় দেখাতে নিয়ে গেছে, আমার এমন কিছু ভালো লাগেনি। এক দীপেন সেনগুপ্ত বলে এক ভদ্রলোকের অভিনয়, তারা কিছু ভালো লাগেনি। আপনি যখন পড়েছেন ইবসেন, মানে তখন আপনি পড়াশোনা শুরু করে দিয়েছেন তখন থিয়েটার নিয়ে? ডোলস হাউস তখন আমি পড়িনি, তখন। কিন্তু ঘোস্ট ঘোস্ট পড়িনি তখন। আচ্ছা। এরপরে আমি MA ক্লাসে পড়ার সময় এগুলো সব আমরা হাতের কাছে পেতে আরম্ভ করেছি। তা আমি আর তখন আমরা কিন্তু তুকোর ইন্টেলেকচুয়াল, তখন আমরা বিএ অনার্স ক্লাসে পড়ছি, প্রেসিডেন্সি কলেজে কফি হাউসে যাচ্ছি দুবেলা, পৃথিবী সব উড়িয়ে দিচ্ছে, কোথায় কি অজিতের সে নাটক ফাটক। তখন আমরা মৃণাল সেন, সত্যজিৎ রায় নিয়ে কথা বলছি দিন রাত্রি, ইত্যাদি সব হচ্ছে। কিন্তু এরপরে হলো কি, সেপ্টেম্বর মাসের যখন বিএ পরীক্ষার রেজাল্ট বেরোবে, বসে আছি বাড়িতে, মনটা একটু খারাপ। আমার পাড়ার এক বন্ধু বলেছে এসে যেটা হিন্দি সিনেমা দেখাতে নিয়ে যাবে আমাকে, তাহলে মন ভালো হবে। নার্ভাস আছি যে কী হবে। দেখতেন স্যার হিন্দি সিনেমা? হ্যাঁ, প্রচুর। তো নানা রকম গন্ডগোলের মধ্যে দিয়ে বড় না হলে তো থিয়েটারের লোক, সত্যি তাই, এটা একদম সবাই বলেছে হিন্দি সিনেমার প্রকাশ হলো, এভরিবডি। রাধা বোলানো জীবন যাদের, তারা খুব ভালো পণ্ডিত হতে পারে, কিন্তু থিয়েটার তারা করবে না। থিয়েটার দ্বারা করবে না। ঠিক। তো গেলেন দেখতে? না, যাবো তখন অজয় এসে বললো যে নান্দিকারে আজকে যা, আমাদের নাটক পড়বেন অজিতদা, তুই দেখবি চল, শুনবি চল, তোকে নিয়ে যেতে বলেছেন। তাহলে আমাকে তো অজিতদা চিনলেন কী করে? আমি তখন দেখেছি মনীন্দ্র কলেজের সামনে একটু লম্বা মতো লোক মাঝে মধ্যে গল্প করছে ওদের, অজয়দের সঙ্গে। তো আই ওয়াজ নট ইন্টারেস্টেড, আই নেভার থট অফ থিয়েটার অ্যাজ এনিথিং দ্যাট আই উড ডু। তখন ঠিক আছে চল, হিন্দি সিনেমা না দেখে ওটাই যাই শুনতে। এখন আমার মনে হয় যে শ্যামবাজারের ট্রাম ডিপোর ঠিক উল্টো দিকে একটা গলি ঢুকে গেছে, তখন সেটা বাঁধানো ছিল না, খোয়া ওঠানো, সেটা তো ব্লাইন্ড লেন। যে বাড়ির গাড়িকে ধাক্কা খেয়েছে সেই বাড়ির দোতলায় তখন নান্দিকারের ঘর, কাছেই অজিতেশ একটা ঘর নিয়ে থাকতেন। সেখানে মেঝের ওপর বসে খুব লম্বা এক ভদ্রলোক বসে আছেন, তার জলচৌকির ওপরে নাটকটা রাখা, উনি পড়লেন। 20 লোক, নান্দিকারের ছেলেমেয়েরা মিলিয়ে, অজিতদার স্ত্রী ছিলেন ওখানে। নাটকটা ভালো, সেতু বন্ধন বলে, সেটা পরে হয়েওছে, আমি তাতে পাঠ করেছি নান্দিকারে। কিন্তু একটা সিরিয় কমিক মতো নাটক, তখনকার দিনের তুলনায় মোটামুটি মজার ডায়ালগ। ওনার লেখা, ওনার প্রথম মৌলিক নাটক। কিন্তু আমাকে অবাক করলো যে লোকটা পড়লো আর কি, তাকে ওইরকম দেখছি, হো হাসি, গমগমে গলা, বড় বড় চোখ, 6 ফুট 4 ইঞ্চি লম্বা একটা লোক, এক মাথা কোকড়া চুল, আর যা বলছে সব নতুন কথা মনে হচ্ছে। তখন ওনার কত বয়স? আপনার তো তখন? আমার তখন 20, ওনার 27। কিছুই না, তার মধ্যে উনি ওইরকম একটা প্রচন্ড প্রতিভার তো কোনো বয়স হয় না। তো হি ওয়াজ এ জিনিয়াস। কিন্তু ওইসব শুনে আমার বাবা, এরকম লোক যদি থিয়েটার করে তাহলে তো থিয়েটারটা করার মতো কাজ। সত্যি। এবং তখন আমরা 2টো উপন্যাস পড়েছিলাম পর, একটা উপন্যাস আর একটা, তখন আমি সিনেমাটা সেটা দেখিনি, দুটোই পরে খুব নামকরা সিনেমা হয়েছিল, সমরেশ বসুর গঙ্গা আর সপ্তপদী বলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। তাতে গঙ্গাতে যে বিলাসের চরিত্রটা ছিল, বা সপ্তপদীতে কৃষ্ণেন্দু, গ্রাম থেকে আসা একটা ছেলে,
তার একটা র এনার্জি আছে, আকাড়া একটা ভাইটালিটি, এবং সেটা দিয়ে সে কলকাতা সুইপ করছে। তারা মেম সাহেবরা তাদের প্রেমে পড়ে যাচ্ছে, রিনা ব্রাউন ফ্রম। ও আর মনে হলো যেন ওই রকম কাউকে দেখলাম, বিলাস বা এরকম কৃষ্ণেন্দুর মতো কাউকে চোখের সামনে দেখতে পেলাম। তো আমি নান্দিকারে ওদের সঙ্গে যাতে কথা আরম্ভ করলাম। এই আমার সর্বনাশের শুরু হলো। মানে অজিতেশ বাবুর প্রেমে পড়ে শুরু করলেন? হ্যাঁ, বলতে গেলে আগে অজিতেশের প্রেমে পড়ে পরে থিয়েটারের প্রেমে পড়লাম। এইটা ভালো। এবং তারপরে দেখো অজিতেশ নেই এখন, তো অকালে চলে গেছেন। অজয় নেই, চিন্ময়ও নেই, যাদের সঙ্গে থিয়েটারটা করতে এসেছিলাম, মায়া, তারাও অনেকে নেই। আমরা কয়েকজন এখনো পড়ে আছি সেই পুরনো অজিতেশের দলের। এই হচ্ছে আমার থিয়েটারে এসে পড়ার গল্প। তো বিভাস বাবুর সাথে কোথায় আলাপ হলো স্যার? বিভাসের সঙ্গে আলাপ হলো আমি যখন প্রেসিডেন্সি কলেজে পড়ছি, এবং কলেজের নাটক আমাদের তখনকার সব কলেজগুলোয় ভালো ভালো নাটক টাটক হতো। ইনফ্যাক্ট স্কটিশ চার্চ কলেজের নাটকের টিম তখন খুব নাম করা। আমরা আমাদের কলেজে বসে শুনছি মনোজ মিত্র বলে একজনকে নাটক করেছে, পার্থপ্রতিম বিশ্বাস তাদের ডিরেক্টর, কেয়া চক্রবর্তী, কেয়া এসছে তখন, কেয়া আরও পরে, আমাদের থেকে 2 বছর পরে। এবং তখন তো কম্পিটিশন হতো না স্যার? অরুণ বাবু গেছেন সেই কম্পিটিশনে, আমি সেই কথা স্যার বলছিলেন। সুনন্দা মজুমদার বলে একজন, তিনি হচ্ছেন সুশীল মজুমদার বলে সিনেমা ডিরেক্টর, তার মেয়ে, সেও স্কটিশের। সে পরে আমাদের সঙ্গে কলকাতায় এমএ পড়তে এলো। তো ওইখান থেকে নাটক করার সময় ওরা বললো আমাদের যে বিভাসবাবুর বাবা খুব ভালো নাটক লিখতেন, বিনোদ বিহারী চক্রবর্তী। ওর একটা খড়ম বলে নাটক। আমি যখন 58-এ বিএ ক্লাসে ভর্তি হলাম, তখন বিভাস 2 বছরে বড় আমার থেকে, বিএ শেষ করেছে, করে জিওগ্রাফিতে পড়ছে, কিন্তু চাকরি পেয়ে গেছে বলে কলেজে অনিয়মিত। তো আমাদের কলেজের দাদারা বললো যে বিভাসবাবুর বাড়ি থেকে এই টেক্সটটা নিয়ে আসতে হবে, স্ক্রিপ্টটা। আমি তখন থাকতাম নাগেরবাজার পাড়ার কাছে, দেবীনিবাস পাড়ায় আমাদের বাড়ি ছিল। ওই বিভাসের বাড়ি তখন কাছেই, ছাঁটা কলে। ওই সন্ধ্যেবেলা বিভাসকে ডাকতে গিয়ে বেরোর সঙ্গে আলাপ হলো। তারপরে ওদের বিভাস নাটকও দিল। তারপরে কদিন বাদে বিভাস আবার আমাদের পাড়াতেই উল্টো দিকে মতিঝিল বলে একটা পাড়া আছে, ওইখানে ওরা ভাড়া নিয়ে চলে এলো। তখন প্রায় পাড়াথুতো বন্ধু হয়ে গেল। এইভাবে আলাপটা হলো। এবং বিভাসের নান্দিকারে আসা আমার সূত্রেই, সেটা হয়তো বিভাস বলেও থাকতে পারে। নান্দিকারে বিভাসবাবু আপনার সূত্রে, মানে আপনাকে তো অজয়বাবু নিয়ে গেলেন, অজয় গাঙ্গুলি নিয়ে হ্যাঁ, গেলেন। এবার বিভাসবাবু এলেন কী করে, নান্দিকারে যখন নাট্যকারের সন্ধানে ছোট চরিত্র হচ্ছে, সেরকম একটা সময় আমি অজিতেশকে আমাদের পাড়ায় একটা নাটকের কম্পিটিশনে নিয়ে যাই জজ করে। কিছুতেই হবেন না, তারপর ধরে না চলুন চলুন বলে। তো সেখানে আমাদের যে পাড়া থেকে নাটক করলাম, অজিত গঙ্গোপাধ্যায়ের নাটক নবস্বয়ম্বর বোধহয়, তাদের বিভাষাটা খুব ভালো পাঠ করেছিল। অজিতের জজ ছিলেন, ওকে বেস্ট অ্যাক্টর দিয়েছিলেন। দেখো অজিতের সে মেমারি, এর প্রায় 1-1.5 বছর বাদে চিন্ময় রায় তার মা অসুস্থ হয়ে পড়েছেন, দিল্লিতে চলে যাবে, তখন নাট্যকারের সন্ধানে অনেকগুলো শো কে করবে, অজিতদার, আমরা অজিতদা বলে ডাকতাম অজিতেশকে। অজিতদা সবাইকে ডেকে বললেন যে অশোককে গিয়ে ধরো। আমি তখন অনিয়মিত, আমার আবার তখন এমএ ক্লাসের পড়াশুনো চলছে, আমি নান্দিকারে নিয়মিত যেতে পারছি না। ওকে গিয়ে ধরো, ওর পাড়ায় থাকে বিভাসবাবু বলে একজন, সে পারবে। মানে বিভাসেরও অ্যাক্টিং বোঝা, অজিতেশের মেমারি দেখো। তখন আমি বিভাসকে বললাম তোকে ডেকেছে এক্ষুনি, তুই যা। আমি মহেশদাকে খবর করলাম, মহেশদা নিয়ে গেল। এই বিভাসের নান্দিকারে ঢুকা হলো। আপনি তো সেতু বন্ধনের পরে অভিনয় করেননি নাট্যকারের সন্ধানে ছোট চরিত্র? না না, আমি অভিনয় করিনি। আমি একদিন আর হঠাৎ করতে হয়েছিল, আর চরিত্রে কেউ ছিল না বলে আমাকে অজিতদা নামিয়ে দিয়েছিলেন। বললেন তোমার ডায়ালগ বলতে হবে না, তোমার একটু বসতে হবে কোট প্যান্ট পরে পেছনে ভিড়ের মধ্যে। একটা কি ডায়ালগ ছিল। তখন তো বোধহয় আপনার বোধহয় এমএ পাস করা হয়ে গেছে না স্যার? না, এমএ পাস করেছি আমি 62-63 সালে, 1 বছর ড্রপ করে। তারপরে আমি চলে গেছি ইয়েতে, কলেজে পড়াতে, টাকিতে চলে গেছি, সরকারি কলেজে পড়াতে। তারপরে ফিরে এসেছি 66-তে, টাকির থেকে ট্রান্সফার্ড হয়ে চলে এসেছি বারাসাত গভর্নমেন্ট কলেজে। দ্যাট ওয়াজ ইন জুন অর সামথিং লাইক দ্যাট, 66-তে। এবং 66-তে জানুয়ারি মাসে আমার বিয়েও হয়েছে। আচ্ছা। তখন আমার 26 বছরের বয়স কমপ্লিট হয়নি। বাল্যবিবাহ, এখনকার তুলনায় বাল্যবিবাহই বলে। যাই হোক, এটা কি মানে নিজে দেখে শুনে বিয়ে করেছিলেন শুনেছি আমি। তো সেইখান থেকে ওই থিয়েটার ওয়ার্কশপটা, মানে তখন এই 66-র মাঝামাঝি যখন ভাবছি এবার মন দিয়ে নান্দিকারটা করবো, এখন বাড়িতে থাকা যাবে, টাকিতে তো মেসে থাকতে হতো, থিয়েটারটা করতে পারতাম না ভালো করে।
খুব অনিয়মিত ছিলাম নন্দিকারে। তো এবার করতে পারা যাবে, তখনই দলটা ভাঙলো। নান্দিকার যখন ভাঙলো সেটা হচ্ছে 66 সাল, তাই তো? তখন আপনি বিভাসবাবুদের সঙ্গে থাকলেন এবং আপনারা 14 জন বোধহয় চলে বেরিয়ে এসেছিলাম। এসেছিলেন ওখান থেকে। এবার অজিতবাবুর সাথে আপনার যা সম্পর্ক, আপনি যেভাবে বলছেন এবং আমরাও যা পড়েছি, আপনার ওনার সম্পর্কে যে মুগ্ধতা, এই সাংঘাতিক ভালো সম্পর্ক, তা সত্ত্বেও কেন, মানে এটা কেন হয়েছিল মনে হয়? এটার পেছনে কি কোনো রাজনৈতিক, আমি বলছি যে মানে আপনাদের যে রাজনৈতিক প্রেফারেন্স এবং নান্দিকার যেভাবে রাজনীতিকে ব্যবহার করতো থিয়েটারে, এটার মধ্যে কি কোনো না, এটা গন্ডগোল এটা ছিল? এটা এটা মানে এই জেনারেল ব্যাপারটা ভাঙনের মূল কারণগুলোর মধ্যে আমি ছিলাম না, সুতরাং এটা আমি খুব ভালো করে বলতে পারলাম না। তখন বলছিলাম তোমাকে যে আমি চাকরিতে না থাকার তখন, কারণে হ্যাঁ, বাইরে, ঠিক, কিন্তু তাহলে আমাকে একটু বলতে হয় যে অজিতের বলতে আমি কি বুঝতাম, মানে অজিতের নিশ্চয়ই। ধরো শিক্ষক হিসেবে কীরকম। আমি ওই নান্দিকারে যখন অনিয়মিত, তখন অজিতের একটা প্ল্যান করলেন একবার 65 সাল নাগাদ, তখন মঞ্জরি আমের মঞ্জরি হয়েছে এবং নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র আর মঞ্জরি আমের মঞ্জরি হয়ে নান্দিকার খুব নামও করেছে। উনি বললেন যে আমরা মুক্ত অঙ্গনে প্রত্যেকটা মঙ্গলবার নিয়ে নেবো, 52টা মঙ্গলবার, বছরে 52 বার পাঠ করব। তার মধ্যে 3 মাসের পর পর শেষ মঙ্গলবারটায় 2-3 করে নতুন ডিরেক্টর 2-3টে করে নতুন একাঙ্ক করবে। তার একটা একাঙ্কে আমি অভিনয় করলাম। এবং অনিয়মিত, কিন্তু অনিয়মিত হলে ওই রকম স্কিমে করা যায়, নিয়মিত নাটকে করা যায় না। তাতে আমার অভিনয় এত খারাপ হলো, ওটা বোধহয় নাম নিয়ে বা কিছু একটা নাম ছিল, অদ্ভুত একটা নাটক, মেলনের বিদেশি নাটক থেকে করা, যে একটা লোকের যা নাম সেটা তাকে পাল্টাতে হবে, নাম নিতে হবে পাগলচন্দ্র মাল, এরকম একটা নাম নিতে হবে, এবং নিলে তাকে অনেকগুলো টাকা দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেই লোকটা টোপ খেয়ে ওইটা নেয়, এই গল্পটা হাসি। তাতে মেন পার্টটা দিয়েছিল নান্দিকারে একটা করে তখন রিভিউ মিটিং হতো, আমাদের দলেও এখনও হয়, ওখান থেকেই শেখা। নাটকের পরে সবাই বলবে, সেখানে সবাই যা তা বললো যে অশোক কেন অভিনয় করতে এসছে, কী করতে এসছে। লিডিরে বললেন যে তো মনে হচ্ছে পাঠ ভুলে গেছে, এত বড় পাঠ করছে, স্টেজের মধ্যে জিভ দিয়ে চাটছে, করছে, চোখ পিটপিট করছে, একে এরম পাঠ দেওয়াই বা হলো কেন বলে। আমি তো ভাবছি যে ধরনের দ্বিধাও, আমি আর জীবনেও আর থিয়েটার মিটের দিকে আসবো না। লাস্ট বক্তা অজিতেশ, উনি বললেন যে দেখো অশোক তো আমাদের সঙ্গে করে না, তো যদি আমাদের সঙ্গে করে তাহলে আমাদের দলে ভালো পাঠ করে কে? আমি করি, নিমাই করে, অজয় চিনু করে, বিভাসবাবু খানিকটা করছে না এখন, তো অশোক করলে আমার 6 মাস আমাদের সঙ্গে কাজ করলে এরকমই অভিনয় করবে। তখন রুদ্রবাবু আসেননি? না, আসেননি। রুদ্রদা আমরা চলে যাওয়ার পরে রুদ্রদা ও, মেনলি আচ্ছা। এলেন। নাট্যকারের সন্ধানটা বন্ধ হয়ে যাচ্ছিল, তখন কিন্তু কেয়া রুদ্রদাকে নিয়ে চক্রবর্তী এলেন। তখন রয়েছেন। কেয়া এসছেন, কেয়া ওই 65, কেয়াও কিন্তু আমরা যাওয়ার পরে, ও আচ্ছা আচ্ছা। তার আগে কেয়া বেশি একটা শো করে চলে গেছিল, Okay. নাট্যকারের সন্ধানে তো একটা শো করে, তারপর থেকে মায়া করেছে ওইটা, আবার মায়া চলে যাওয়ার পর আবার কেয়া এসছে, আচ্ছা। তখনই কেয়া রুদ্রদাকে অজিতদা আবার ডেকে আনলে, কারণ নাট্যকারের সন্ধানে এটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এরপরে হলো কি, উনি বললেন যে হ্যাঁ, নিয়মিত যে বললেন। এরকম করবে। আমি ভাবলাম রাত্রিরে বাড়ি যেতে যেতেই আমার গুরু খুব ভালোবাসেন, তাই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন উনি কি বললেন যে যদি অশোক নিয়মিত যদি করে? নিয়মিত করে, আমি বলছি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টরস অফ নান্দিকার হয়ে যাবে অনায়াসে, আমি এটা আচ্ছা। জানি। তাই উনি আমাকে স্তোক বাক্য মানে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু এর 4-5 মাস পরে এবার একটা এরকম নাটক এবার অযোধ্যা নিজে করলেন প্রোডাকশন, একটা কাব্য নাটক প্রস্তাব বলে, দিলীপ রায় বলে একজনের লেখা, কিন্তু সে অভিনেতা দিলীপ রায় নয়, সে কাব্য নাটকই লিখত, বেশ কয়েকটা ছিল। সেইটাতে একটা প্রধান চরিত্র আমাকে দিলেন, এবং 6 মাস বাদে, সেটা অজিতদারই ডিরেকশন, তাতে অনেকগুলো কায়দা ফায়দা ছিল, বেশ প্রোডাকশন ভালো ছিল নাটকটা। সেইটার পরে দেখা গেল সবাই হৈ হৈ করছে এবং বলছে অশোক দারুণ করেছে, অমুক তমুক হেন তেন। তার মানে আমার মধ্যে যদি কোনো ক্ষমতা থেকে থাকে, সেটা উনি আমার থেকে আগে বুঝতে পারছেন। তাই তো গুরুর কাজ। তাই তো গুরুর কাজ। এবং নিঃশব্দে, এবং অজিতেশের যারা চেলাচামুন্ডা দেখবে, শম্ভু মিত্র উৎপল দত্তের চেলাদের মধ্যে শম্ভু মিত্রের মতো করে কথা বলা, উৎপল দত্তের ভক্তরা সব উৎপল দত্তের মতো করে কথা বলে। কিন্তু অজিতেশের প্রভাবে যে এতগুলো লোক কাজ করেছে, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, নিমাই ঘোষ, অজয় গাঙ্গুলি, চিন্ময় রায়, যে যা নিজের মতো করে, মায়া ঘোষ, কে আছো, প্রত্যেকের কারো মধ্যে কিন্তু অজিতেশের ভঙ্গিটা উনি চাপিয়ে দেননি, ঠিক তাই। প্রত্যেককে তাদের নিজেদের মতো করে বাড়তে দিয়েছেন। বলে ওকে খুব ভালোবাসতাম, খুব শ্রদ্ধা, আমি গেলে প্রচুর আড্ডাও হতো নানা রকম, এমনকি আমি দল ছেড়ে আসার পরেও সেই বন্ধুত্ব মৃত্যু পর্যন্ত ছিল। কিন্তু দলটা যখন ভাঙলো, তখন আমি দেখলাম
যে আমার বন্ধুরা অজয়, চিনু, বিভাস, তারপরে সত্যেনবাবু, মহেশবাবু যাদের সঙ্গে ভাবছিল, মায়া, এরা সব দেখছি একটা দিকে, আর ওই দিকে রয়েছে অজিতদা, রুদ্রদা, অসিতদা, মানে যাদের একটু দাদা বলে senior, একটু পবিত্রদা, senior, আমার থেকে হ্যাঁ। সিনিয়র, তাদের সঙ্গে তো আমার এরকম বন্ধুত্ব নেই। জেনারেশনের গ্যাপ আছে, তাহলে আমি এদের সঙ্গেই থাকি। হুম। আরেকটা হয়েছিল, এটা ঠিকই, আমি জানি না পেছনে পলিটিক্যাল থিয়েটার করার আগ্রহ বা কিছু সেরকম, বা নাটক সংক্রান্ত কোনো নীতিগত বিরোধিতা থেকে হয়েছিল নাকি, আমার মনে হয় যে এতগুলো ট্যালেন্টেড ছেলে মেয়ে তারা ভাবছিল যে অজিতেশের ছত্রছায়া থেকে একটা নিরাপদ জায়গা তারা পাচ্ছে, কিন্তু নিজেদের বিকাশের জন্য একটা নিজেদের আখড়া দরকার, মানে সেখানে রোদ্দুরে ঝড়ে জলে আবার নিজেদের ক্ষমতা নিজেদেরকে ট্রাই করে দেখে নিতে হবে। এরকম ব্যাপার নিশ্চয়ই বিভাস, চিনুর মধ্যে প্রধানত, কারণ ওদের মধ্যে ডিরেক্টোরিয়াল ট্যালেন্ট বেশি ছিল, ওদের মধ্যে ছিল, সেই কারণেই মোটামুটি হয়েছে বলে মনে হয়। চিন্ময়রা তো কখনো ডিরেক্ট করেননি, স্যার করেছেন? হ্যাঁ, চিন্ময়রা তো আমাদের প্রথম যে নাটক থিয়েটার ওয়ার্কশপের ছায়া আলোয়, সেটা 3 জন ডিরেক্টর ছিল একসঙ্গে। ছায়াদা প্রথম নাকি ললিতা প্রথম? ললিতা প্রথম, হ্যাঁ, ললিতা হাঁড়ি এবং ফাটিবে, হ্যাঁ, এগুলো প্রথম ললিতা, দিককার না, নাটক। হাঁড়ি ফাটিবে আরো পরে, আচ্ছা। ললিতার পরেই ছায়ালে। ছায়ালে খুব ছায়া হিট তো করেছিল, আপনার লেখা, আমার আপনার অ্যাডাপ্টেশন, হ্যাঁ, স্বর্ণকেশী। ওইটাতে প্রথম দুটো নাটকে চিনু, বিভাস এবং মহেশবাবু 3 জনের জয়েন্ট ডিরেক্টর ছিল। একটাতে বোধহয় নিমাইও ছিল, মানে তখন আবার ঠিক হয়েছিল, আমরা তো প্রথম ওয়ার্কশপ নাম দিয়েছি, আমাদের ছিল কেউ ডিরেক্টর হবে না, সবাই একসঙ্গে ডিরেক্টর হবে, এসব ছোটোবেলায় সব সবাই একসঙ্গে ওয়ার্কশপ, মানে সবাই মজদুর, কিন্তু সেটা হয়নি। পরবর্তীকালে যে ভালো কাজ করতে পারে সেই ইমাজ করেছে। এরকম করতে করতে আমার জীবনের প্রথম ধাপটা গেল। থিয়েটার ওয়ার্কশপের প্রথম থেকে আপনি বললেন চিন্ময় রায়ও ডিরেক্ট করেছেন, কিন্তু বিভাসবাবু মূলত প্রধান ডিরেক্টর হিসেবে ইমাজ করলেন, হ্যাঁ। ইমাজ করলেন। তো সেই সময় আপনার ঠিক কি দায়িত্ব? অভিনয় করা ছাড়া, স্যার অভিনয় তো আপনি অনেকগুলো মেজর করেছেন, আপনি ঠিক আর কি কি গুরুত্বপূর্ণ হ্যাঁ, সাংগঠনিক কাজ? থিয়েটার ওয়ার্কশপে আমি যখন এলাম, মানে তৈরি হলো আর কি, হুম। তাতে সংগঠনের দিকটা দেখার লোকও ছিল, মহেশবাবু, সত্যেনবাবু, এরা সব ছিলেন। বিভাস নিজেও খুব ভালো সংগঠক। তাতে ডিরেক্টর কিন্তু প্রথম বিভাস ছিল না, প্রথম নাটক ছিল ললিতা, জঁ-পল সার্ত্রের রেসপেক্টেবল প্রস্টিটিউট থেকে ও। সত্যেন মিত্র করা অ্যাডাপ্টেশন, আচ্ছা, ওইটা থেকে নাকি? যেটা সম্প্রতি আবার অনেকদিন বাদে বিপ্লবরা করলো। হ্যাঁ, হ্যাঁ, মণিকর্ণিকায় মণিকা, অসাধারণ নাটকটা, কিন্তু মূল টেক্সটটা এত powerful, প্রিয় খুব নাটক আমার বাবা। ওইটা খুব ভালো অ্যাডাপ্টেশন, উৎপলদারও ছিল, বরণিয়া বারনারী বলে, আচ্ছা, খুব সুন্দর নামটা, বরণিয়া বারনারী, হ্যাঁ, ও খুব- রেসপেক্টেবল প্রস্টিটিউট। খুব ভালো যায়, খুব ভালো যায়। তো সেইটা ছিল। সেকেন্ড নাটক ছিল আমার অ্যাডাপ্টেশন, স্বর্ণকেশী, জুনো অ্যান্ড দ্য পেকক, তার থেকে ছায়ালে অনেক শো হয়েছিল, খুব ইন্টারেস্টিং প্রোডাকশন হয়েছিল। আপনি অভিনয় করতেন তাতে? না, না। বিভাসকে অভিনয় প্রথম, মানে অভিনেতা হিসেবে চিনল লোক, চিনু, মায়া খুব ভালো, আমাদের দলে মানিক ছিল, মানিক খুব অসাধারণ, ললিতা তো মায়ের ওপরই বেস করা। কিন্তু এই দুটো নাটকেই প্রায় যুগ্ম পরিচালনা ছিল, বিভাস, চিন্ময়, মহেশবাবু, নিমাই ঘোষ, এরা ছিল ভাগ করে। কিন্তু এরপরে হলো যে 66-67 পর থেকে অজয় এবং চিনু ক্রমশই সিনেমাতে ডাক পেতে থাকলো। 66-67 নাগাদই অজয় বোধহয় তপন সিংহের সঙ্গে অতিথি করলো, তারপরে তপন সিংহেরই আপনজন করে চিনু হিট করে গেল, এবং ওরা থিয়েটার ওয়ার্কশপে কম সময় দিতে পারলো। একটা সময় এলো যখন থিয়েটার ওয়ার্কশপে 7-8 জন মাত্র লোক আছে, আমি, মায়া, বিভাস, সত্যেনবাবু ছাড়া 3-4 জন। সেই সময় গড সেন্টের মতো রাজরত্ন নাটকটা আমাদের হাতে এসে পড়লো, মোহিতের লেখা, নাম ছিল গিনিপিগ। আমি শারদীয়া বহুরূপীতে 1971 অক্টোবরে সন্ধেবেলা শ্যামবাজার থেকে বহুরূপী কিনে এনে রাত্রিবেলা প্রথম পড়লাম, মনে হলো মোহিত আমাদের জন্য লিখেছে, 3টে ছেলে 1টা মেয়ে। অসাধারণ। তা আমি বিভাসকে গিয়ে বললাম, বিভাস একবেলার মধ্যে পড়ে ফেললো, এবং আমরা পড়ে পরের দিনে সকালে মোহিতের বাড়ি, মোহিত অনুমতি দিল। তখন আবার মোহিতের নাটক করার একমাত্র ছিল শ্যামল ঘোষ, নক্ষত্র। শ্যামলবাবু বিকেলবেলা গেছেন পাঞ্জাবি পরে, রোববারের বিকেলবেলা পান টান খেয়ে, যে মোহিতের নাটক তো আমাকেই দেবে। মোহিত বলে সকালে এসে বিভাস নিয়ে গেছে। এটা খুব মজা। তখন তিনি মোহিতকে আবার একটা নাটক দিলেন,
ক্যাপ্টেন হুররা, এটা শুনেছি। এটা পরপর দুটোই হলো। আমাদেরটা হলো 71 ডিসেম্বরে, আমরা 2 মাসের মধ্যে করে ফেললাম প্রবল খেটে খুঁটে। আর 1 মাস বাদে আবার শ্যামলবাবু করলেন ক্যাপ্টেন হুররা, এবং দুটোই খুব চলেছে। তার মানে গিনিপিগ নাম বদলে রাজরক্ত হলো। রাজরক্ত হলো, হ্যাঁ, এটার নামটা আমারই দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তো এইখান থেকে বিভাস অ্যারাইভ করলো অ্যাজ এ ডিরেক্টর, অলসো অ্যাজ অ্যান অ্যাক্টার। মায়াও করলো, এবং আমি প্রথম অভিনেতা হিসেবে কলকে পেলাম খানিকটা। লোকে বললো যে বোধহয় অশোক অভিনয় করতে পারবে ভবিষ্যতে, এরকম। এরকম বলবেন না স্যার। তখন কি মূলত একাডেমিতেই শো করতেন আপনারা? তখনও তো একাডেমি চালু হয়নি বেশি। আমরা মুক্ত অঙ্গনে করেছি, রঙ্গনায় করেছি অনেক শো। আচ্ছা, একাডেমিতে তো 72, 73, 74 এরকম নাগাদ, আমার এক্সাক্ট বছর মনে নেই। প্রথম শুধুমাত্র শম্ভু মিত্রকে দিয়েছিলেন লেডি রানু, হ্যাঁ শুনেছিলাম। বহুরূপী আর শম্ভু মিত্র, এবং শুধু রোববার, এর বেশি দেবেন না। 77, 78 থেকে আস্তে আস্তে একাডেমিটা থিয়েটার সেন্টার হিসেবে জনপ্রিয় হলো। তার আগে আমাদের তো একাডেমি আমাদের হাতে ছিল না। মুক্তাঙ্গনই ম্যাক্সিমাম হতো, আর আমরা রঙ্গনাতে মর্নিং শো করেছি অনেক। তখন রঙ্গনা হচ্ছে কমার্শিয়াল থিয়েটার হয়। তখন টিকিটের দাম কত ছিল স্যার? মুক্ত অঙ্গনে আমরা রবিবারে মর্নিং করেছি, সেটা আমাদের পক্ষে লোয়েস্ট, সেটা হচ্ছে 8 আনা 1 টাকা 2 টাকা। আর এমনিতে 1 টাকা 2 টাকা 3 টাকা। পরে যখন আমরা খুব সম্ভ্রান্ত হয়েছি, তখন 2 টাকা 5 টাকা 10 টাকার টিকিট নিয়ে আমাদের থিয়েটারে বহু আলোচনা হয়েছিল যে 10 টাকা টিকিট করা কি উচিত হবে। এখন সেটা 1500 টাকা হয়ে গেছে। কিরকম লাগে দেখতে স্যার এইটা? এই চেঞ্জটা কিভাবে দেখেন আপনারা? আমি আর দেখি না, মানে ভাবি না, আমার ভাবনার বাইরে। হ্যাঁ, আমার দলে এখন আমি 300 টাকার বেশি টিকিট করতে দিইনি, যদিও 2-1 বার মাঝে মধ্যে অন্তত 500 টাকা করুন স্যার করেছে। খরচাও তো বেড়ে গেছে স্যার অনেক, অনেক। আমি আমার দলের ছেলেদের বলি, তোরা কি অ্যাক্টিং করিস, সেটা 500 টাকা দিয়ে দেখা যায়? না সেটা বললে কি করে হবে? হল তো আর কম ভাড়া নিচ্ছে না। এবার আপনি বলুন, তখন 500 টাকা 2-1টা রো। রাজরক্ত প্রোডাকশন কস্ট কত ছিল আপনাদের? আর এখন নতুন নাটক যেটা করছেন তার জন্য কত খরচা হবে? সেই তো ঠিকই। তো মানে নরক গুলজার আমি 4000 টাকায় প্রচুর কলস করেছি আমরা। নরক গুলজারের মতো তখন 4000 টাকার অনেক দাম ছিল। অনেক দাম। 4000 টাকা করলে আমার 1000 টাকা লাভ হতো। এবং নরক গুলজার তো তখন হিট আপনাদের। হিট, তখন শোয়ের পর শো নরক গুলজার। আমি জানতে চাই এই প্রসঙ্গে যে বিজ্ঞাপন কিভাবে করতেন, মানে রাজরক্ত যখন হচ্ছে তখন তো থিয়েটার ওয়ার্কশপকে খুব একটা চেনে না লোকে। মেইনলি খবরের কাগজে ছিল বিজ্ঞাপন। খবরের কাগজের দামও অনেক কম ছিল। আনন্দবাজার, খবরের কাগজ বলতে শুধু আনন্দবাজার। আর প্রধানত পোস্টার, হ্যান্ডবিল প্রচুর করতাম আমরা। নানা জায়গায় হ্যান্ডবিল, হলের সামনে বিলোনো, মুক্ত অঙ্গনের সামনে, রঙ্গনার সামনে, রাস্তায় ঘাটে আমরা একদম ডালহৌসি পাড়াতেও হ্যান্ডবিল ছড়িয়েছি রাত্রিবেলা, সব দল মিলে। সবাই এভাবেই করতো? সবাই প্রায় এরকমই। খবরের কাগজের বলতে নান্দিকাতে আনন্দবাজার, তা তো খুব বেশি বিজ্ঞাপন দিতে পারতাম না। তাই তো। কিন্তু সব মিলিয়ে প্রোডাকশন কস্ট খুব লো ছিল। তুমি ভাবো 50 টাকা তখন মুক্ত অঙ্গনের ভাড়া। ফলে অজিতেশ বলছেন যে দেখো আমার 300 থেকে 400 টাকা, আমার মনে হচ্ছে নান্দিকারে হিসেব করে দেখালেন যে 400 টাকার মধ্যে আমার একটা শো হয়ে যাবে। আচ্ছা, 400 টাকা শো হলে 200 টাকা আমার পড়বে টিকিট বিক্রি, আমি গড়ে ধরছি। বাকি 200 টাকা মানে প্রত্যেক শোতে নান্দিকারের মেম্বাররা আমাকে 10 টাকা করে হেল্প করবে। 20 জন মেম্বার 10 টাকা, 200 টাকা হয়তো আমার ঘাটতিটা পুড়িয়ে গেল। এইভাবে একটা স্কিম চালু করলেন। পরের দিকে দেখা গেলো বিক্রি বেড়ে যাচ্ছে এবং ওটা চলতে থাকলো। যেহেতু নান্দিকারে তখন এই নাট্যকারের সন্ধানে মঞ্জুরি, আমিন মঞ্জুরি হচ্ছে। তো যাই হোক, তুমি থিয়েটার উৎসবে আমার ভূমিকা বলছিলে। এইখানে আমার ভূমিকা প্রধানত এই রাজরক্তের পর থেকে অভিনয়েরই ছিল। এবং বিভাস অনেকগুলো নাটকে আমাকে, এরপরে চাক ভাঙা মধু করলাম মনোজের, মোহিত করার পরে। তাতেও আমাকে প্রথম শিখতে হলো আমার তথাকথিত কলকাতা শহরের ইন্টেলেকচুয়াল অধ্যাপক সুলভ চেহারা ছাড়তে হলো, গায়ের রং কালো করতে হলো, দাড়ি লাগানো হলো, গলার আওয়াজ পাল্টাতে হলো। মানে একটা বাদা এলাকার একটা ওঝা, দেখেছি আমরা ছবিতে, খেতে পায় না, হ্যাঁ, মাতলা ওঝা হতে হলো, ডিক্লাসড হতে হলো অ্যাজ এ হিউম্যান বিইং, সো দ্যাট আই কুড বিকাম দ্য ক্যারেক্টার। তো সেইটা তো বিভাসের মায়ার অভিনয় তো খুবই হয়ে হলো, পাশাপাশি আমিও পেলাম, কলকে পেলাম। ফলে আমার অভিনয়ের জোরটা বাড়লো। এরপর 74-এ করলাম অশ্বত্থামা, সেটাও মনোজের। তার শো বেশি হয়নি, কিন্তু খুব আউটস্ট্যান্ডিং প্রোডাকশন হয়েছিল। কৃপাচার্য করতেন আপনি? আমি কৃপাচার্য করতাম সেইটা। তারপরে 76-এ নরক গুলজার, তাতেও মরাঠেরা। ব্রহ্মাটা মজার হলো, কমেডির এক্সপিরিয়েন্স হলো। মানে খালি এবার যে দেখলেন নরক গুলজার, কেমন লাগলো আপনার? মোটামুটি
বিপ্লবদা যেটা করিয়েছে। কিছু কিছু ভালো ব্যাপার আছে, সব মিলিয়ে মনে হলো নাটকের রিদমটা ঠিক ধরা যায়নি মনে হলো, কিন্তু আচ্ছা, কি ঠিক আছে, সময়টা ভালো। পাল্টে গেছে বলে মনে হয়? সময়টা পাল্টে গেছে, হ্যাঁ, খানিকটা তাই, খানিকটা একটু মানে মাঝ রাস্তায় আছে ডিরেক্টর, যে কতটা পর্যন্ত নতুনই করে তুলবে, কতটা আবার পুরনো আমেজ রাখবে, এইটা এইটা কনফিউশন। একটা কনফিউশনের মতো আছে প্রোডাকশন। আসলে এটা ফিউশন করতে চেয়েছিল, হ্যাঁ, আমি fusion কস্টিউমেও করতে সেটা চেয়েছিল, মাথায় রেখেছিলাম। তারপরেই করলাম হচ্ছে মহাকালীর বাচ্চা, সেটাও মোহিতের, এবং তাতেও আমার প্রধান করতে করতে অভিনেতা হিসেবে আমি এখানে খুব পরিণত হতে থাকলাম। তখন আপনি কোথায় পড়াচ্ছেন, মানে কলেজে শিক্ষকতা কোথায় করছেন সেই তখন সময়টা? আমি ইয়ে থেকে বারাসাত কলেজে চলে এসেছিলাম 72-এ, কিন্তু 75-76-এ বারাসাত থেকে আমাকে আবার নর্থ বেঙ্গলে ট্রান্সফার করেছিল সরকার। আচ্ছা, তা আমি সরকারকে গিয়ে জানালাম যে আমি নর্থ বেঙ্গলে যেতে পারবো না। সেটা আরও খুব মজার গল্প। আমি বললাম যে ওখানে গিয়ে যে যিনি এডুকেশন সেক্রেটারি ছিলেন, আমাদের বদলির চাকরি, টাকি থেকে বারাসাতে এসেছি, বারাসাতে এসে ছুটি থিয়েটার করছে, হঠাৎ এলো যে হিজ এক্সেলেন্সি দ্য গভর্নমেন্ট ইজ প্লিজ টু ট্রান্সফার ইউ টু কুচবিহার। আমি তো মোটেই প্লিজ না, আমার থেকে বিভাসের মাথায় আঘাত ভেঙে পড়ে রাজরক্ত চাক ভাঙা বন্ধ হয়ে যাবে। 72 সাল তখন। আমি গিয়ে জানালাম, এডুকেশন সেক্রেটারি ছিলেন লক্ষ্মীকান্ত চ্যাটার্জি, চুপচাপ বসে টেবিলে কাজ করতেন, আমি ঢুকে দাঁড়িয়ে আছি, বসতেও বলছেন না। হ্যাঁ বলুন, আমার এরকম ট্রান্সফার এসছে কুচবিহারে, আমি যেতে পারবো না। কেন? আমার মার একটা বিরাট অপারেশন হয়েছে, সবে বাড়ি এসছেন, আর আমার স্ত্রী সেকেন্ড টাইম কনসিভ করেছেন অন দ্য ফ্যামিলি ওয়ে, আমি বাড়িতে একা ছেলে, আমি কী করে যাবো স্যার? দেখে তো বলছি এই কারণে নাকি আপনার থিয়েটারের অসুবিধা হবে? হ্যাঁ, আপনি সবই জানেন, তবে দুটোই সত্যি। তো বলে তাহলে কাজ করুন, কিন্তু মায়ের এবং স্ত্রী যেগুলো বললেন এগুলো সব ঠিক তো? বলে হ্যাঁ। তাহলে কালকে সকালে যত ইংরেজি শিখেছেন একটা এক পাতা লিখে আর এই হসপিটালের কাগজগুলো সব নিয়ে আসবেন, আমি দেখছি কোথায় কোথায় খালি আছে। পরের দিন যেতে বললেন কৃষ্ণনগরে আছে আর বি কলেজে আছে। আমি কৃষ্ণনগরে যাবো না, আবার 2.5 ঘন্টার ট্রেন, আমি বি কলেজে কেউ যায় না জীবনে, ইংরেজির লোক, ওরা ক্লাস করতে দেয় না। আমি যাই হোক স্যার, আমি যাব। চলে গেলাম। আমি 2 বছর বি কলেজে ছিলাম, হিউম্যানিটিস পড়াতাম, এবং বি কলেজে যাওয়ার ফলে আমার নতুন যেটা জীবনে গৌরব হলো সেটা কেউ পারেনি। শ্রমিকদা, রুদ্রদা এরা ইংরেজির মাস্টারমশাই এবং নাটকের, মনোজ ফিলোসফির মাস্টারমশাই এবং নাটকের, আমি ইংরেজি মাস্টারমশাই এবং নাটকের, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিংয়েরও মাস্টারমশাই। মানে ইঞ্জিনিয়ার ছাত্ররা হঠাৎ নমস্কার করে, আমি এখন স্যার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের হেডে আছি, তুমি কোথায়? তারা সব বি কলেজে আমার কাছে হিউম্যানিটিস পড়েছে। আপনি তো মাস কমা পড়িয়েছেন স্যার। হ্যাঁ, সেটা মানে কত কিছু যে পড়িয়েছেন, বাপরে। তখন আমার মনে হলো যে বাবা, এই তো তখন আমার 34 বছর বয়স হয়ে গেছে, দ্বিতীয় সন্তান হয়ে গেছে, যাবো কী করে, সংসার ছেড়েই বা কী করে যাবো, থিয়েটার ছেড়েই। এই বুড়ো বয়সে আমি 2টো ইন্টারভিউ দিলাম আবার, একটা কল্যাণীতে, একটা রবীন্দ্র ভারতীতে, 2 জায়গায় চাকরি পেলাম। আচ্ছা, রবীন্দ্র ভারতী আমাকে পে প্রোটেকশন দিল না, কল্যাণী পে প্রোটেকশন দিয়ে আবার একটা ইনক্রিমেন্ট দিল, মানে মাইনের প্রোটেকশন দিয়ে দিল বেশি, তখন তো জঘন্য মাইনে, যাই হোক। আর কল্যাণীতে আমার বহুদিনের ছোটোবেলার কলেজের বন্ধু প্রলয় কুমার দেব, উনি তখন ওখানে আছেন, উনি বললেন তুই এখানেই, আমাদের এখানেই জয়েন কর। তো কল্যাণী থেকে আপনি পরবর্তীকালে রবীন্দ্র ভারতী এসেছেন? রবীন্দ্র ভারতীতে বুড়ো বয়সে 93-তে, যখন আই ওয়াজ 53 ইয়ার্স ওল্ড, তখন এসেছি। নাটক বিভাগে? হ্যাঁ, নাটক বিভাগে। সে পবিত্রতা আমাকে নিয়ে এলেন ধরে, ওটা কি বলবো, মানে পুরুষ মানুষ সম্পর্কে শব্দটা ব্যবহার হয় না, যে ফুসলিয়ে, হ্যাঁ, একজন পুরুষকে ফুসলিয়ে, মানে প্রায় সকালে ফোন করছেন, অশোক চলে এসো, আমার এখন 53 বছর বয়স, আমি কদিন মধ্যে রিটায়ার করবো, আমার পেনশন কত হবে, এইসব অঙ্ক করছি। আপনি কী বলছেন? বলে না দেখো, কুমারদা রিটায়ার করে গেছেন, আর রুদ্র বলছে বিকেসি কলেজেই ফিরে গেছে, কারণ নান্দিকার করে আর পার্ট টাইমটা পারছে না, মনোজ একদম একা পড়ে গেছে, তুমি না হলে আমার ড্রামা ডিপার্টমেন্ট সর্বনাশ হয়, তুমি এসো। এই আমি তখন আমার একটা মনে হলো যে নাটক আবার কী করে পড়ায়, এর আবার পরীক্ষা হয় কী করে? নাটক তো আমরা করি, রিহার্সাল করি, নাটক করি, হলে যাই, এর আবার ক্লাস হয়, এর আবার কোয়েশ্চেন হয়, এর আবার খাতা দেখা হয়, কীরকম হয় ব্যাপারটা দেখি, এই বলে ঢুকেছিলাম। আমার যেরকম স্বভাব, আমি খুব এনজয় করেছি তারপর 7 বছর। আপনি তো খুব এনজয় করেন না স্যার পড়ানোটা? জীবনটাই এনজয় করি খুব। নিশ্চয়ই। এর মধ্যে একটা গালিলিওর জীবন বলে নাটক হলো, সেখানে ফ্রিটজ বেনেভিটস এলেন জার্মানি থেকে, সেখানে সব অরুণবাবু, বিহারবাবু, রুদ্রবাবু সব আছেন, আমরাও আছি, আমি একটা খুব বড়ো পার্টও পেয়ে গেলাম।
শম্ভুদার সঙ্গে অভিনয় করলাম, সে খুব পোপের মজার, চরিত্রটা পোপের চরিত্রটা খুব মজার অভিজ্ঞতা শম্ভুদার সঙ্গে কাজ করা। প্রায় 22 দিন একটানা রিহার্সাল হলো, তো সেখানেও আমার অভিনয় প্রশংসিত হলো। শ্যামলীর, আমার, নীলকণ্ঠর, বিশেষ করে সবাই খুব ভালো করেছিল। তো এই প্রসঙ্গে আমার একটা জিনিস জানার আছে, আমি আসলে পড়েছি আপনার কয়েকটা ইন্টারভিউ, সেখানে ফ্রিটজ বলছেন আপনার অভিনয় সম্পর্কে যে আপনি শুধু অভিনয় করেন না, কমেন্ট করেন চরিত্রটা সম্পর্কে, এবং এটা সম্পর্কে আপনি আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন, এবং আপনি সোয়াই করার সময়ও সেটা নিয়ে বলেন। এই যে আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, ব্রেক্টের যে অ্যালিয়েনেশন তত্ত্ব, যেখানে আমাদেরও যখন স্যার পরবর্তীকালে মা করিয়েছেন, বলেছেন যে এই যে তুমি শুধু মানুষটা নও, তোমার একটা সোশ্যাল একটা একটা রয়েছে, এন্টিটি রয়েছে, এবং তুমি কমেন্টও করছো, এটাই কি অ্যালিয়েনেশন? এটা নিয়ে আমাদের খুব কনফিউশন আছে তো স্যার, তাই জানতে চাইছি এটা কীরকম ভাবে আপনি বলবেন? আমার নিজের মনে হয় যে এলিয়েনেশন ব্যাপারটার সঙ্গে ব্রেক্টের নাটকের আসলে মূলগতভাবে, গভীরগতভাবে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এলিয়েনেশন এফেক্ট যেটা ব্রেক্ট বলেছিলেন, সেটা একদম নাটকের গোড়ায় ওরা একটা প্রোডাকশন ডিভাইস, প্রযোজনার একটা কৌশল। সেটা হচ্ছে উনি মনে করেছিলেন যে নাটকের মূল বস্তুর সঙ্গে দর্শককে আবেগগতভাবে আমি যুক্ত করব না, আমি তাকে নাটকের থেকে একটু সরিয়ে রাখতে চাই যাতে করে সে বিচার করতে পারে। ফলে এটা উনি যেটা ভেরফ্রেমদুং বলে জার্মান শব্দটা আছে, সেটার ইংরেজিও কিন্তু ভুল হচ্ছে, এটা এলিয়েনেশন নয়, ওটা ইংরেজি হবে এস্ট্রেঞ্জমেন্ট, আচ্ছা, মানে বাংলা করলে হবে দুরায়ন। ও মানে উনি বলছেন যে একেবারে আবেগগতভাবে একটা চরিত্রের সঙ্গে মিশে গিয়ে ভেসে গিয়ে আবেগে আমি শাহজাহান হয়ে গেছি, আমি জাহানারা, তাতে নাটকটা বিচার করা যায় না। নাটকটা থেকে আমি দর্শকের দূরে সরিয়ে রাখবো, তার জন্য কিছু এফেক্টস আমি তৈরি করছি। আচ্ছা, নাটকটাকে আটকে দিয়ে পোস্টার ঢুকিয়ে দিচ্ছি, নাটকের মধ্যে গান ঢুকিয়ে দিচ্ছি। একটা লোক হঠাৎ অভিনয় বন্ধ করে বলছেন আমি তো সিরাজদৌল্লা নই, আমি অশোক মুখোপাধ্যায়, আমার কথাটা আগে শুনুন, ভেঙে দিচ্ছি মায়ামোহটাকে। এই ভেঙে দেওয়ার একটা পদ্ধতি উনি তৈরি করেছিলেন। অভিনেতার ক্ষেত্রে এটা কি, মানে অ্যালিয়েনেশনটা সেখানে তিনি অভিনেতাকে বলছেন যে তোমাকে, সেটা পরে বলছেন অভিনয়ের ক্ষেত্রে, কিন্তু পরবর্তীকালে যেটা হলো সেটা হচ্ছে যে এই এফেক্টটার সঙ্গে ব্রেটকে একাত্ম করা হলো। ব্রেট কিন্তু পরে যখন জার্মানি ছেড়ে চলে গেলেন, বহু বছর নাৎসি পার্টির তারা খেয়ে, হিটলারের তারা খেয়ে ইউরোপে ঘুরে বেড়াচ্ছেন, আমেরিকায় সেটেল করলেন, তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল, বার্লিনের পতন ঘটলো, জার্মানি মুক্ত হলো, উনি পূর্ব জার্মানিতে ফিরে এলেন। ফিরে আসার পরে যখন নাটক করছেন, লোক বলছে কই আপনার সেই বাপ যারাদের কাছে শুনেছেন আপনি কী সব করেন, এলিয়েনেশন কিছু করছেন না, তখন তো প্লেন মাথার কারে দেখলাম প্লেন করলেন, ককেশিয়ান চক সার্কেল যেরকম নাটক করে সেরকম করছেন, এরকম কোথায় গেল স্যার? ব্রেড প্রথম কয়েকটাতে উত্তর দিতে, পরে বলছেন যে আরে বাবা ওটা 1930-এ আমার দরকার হয়েছিল, তখন আমার মানুষকে বোঝাবার জন্য, কিন্তু তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে, নাৎসি পার্টি হয়ে গেছে, আমার থিয়েটারে আসবার পথে লোকে এলো, তখন রাস্তার পাশে দুটো ভাঙা ট্যাঙ্ক, 3টে ভাঙা গির্জা পড়ে আছে, প্রত্যেকটা বাড়িতে একটা করে জার্মান মারা গেছে। রাশিয়ানদের বলা হতো প্রত্যেক খাবার টেবিলে একটা চেয়ার চিরকালের জন্য খালি, একজন না একজন 5 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধে মারা গেছে, 5 ভাগের 1 ভাগ মানুষ। তো সেই রকম একটা অবস্থার মধ্যে আসার পরে আর এখন আমার দর্শককে অত বুঝেও, সে নিজে বুঝে নিচ্ছে। আর আমাদেরকে যখন বেনেভিসকে কথা জিজ্ঞেস করতে গিয়েছিলাম, তো বেনেভিস বলেছিলেন যে ব্রেক্ট হ্যাজ নো মেথড, হি হ্যাজ এ মেসেজ। এই মেসেজটা তুমি পৌঁছে দেওয়ার জন্য তুমি যে কোনো মেথড নিতে পারো। এইটা আমাদের সোয়াইগেল যুদ্ধে করতে দারুণ ভরসা জুগিয়েছিল। এরপরই আমরা সোয়াইগেল যুদ্ধে করলাম। আপনি বলছেন না কমেন্ট করছি অভিনেতা হিসেবে, উনি তখন বলছেন যে অভিনেতা হিসেবে তুমি যখন করছো, যেমন আমার পাঠটার কথাতেই বলেছিলেন যে আমি বললাম, যখন বললাম যে উনি বললেন তুমি যখন পোপ হিসেবে আসছো তার আগেই, যখন তুমি বারবেরিনি, যখন তোমাকে গালিলেওর কাছে পাঠানো হচ্ছে, তখন তুমি একই সঙ্গে একজন কার্ডিনাল, চার্চের লোক, আবার একজন সায়েন্টিস্টও বটে। তো এখন কার্ডিনাল হিসেবে তুমি গালিলেওকে বোঝাচ্ছ যে তুমি চার্চের এলাকার মধ্যে থাকো, উল্টোপাল্টা কথা বলো না, পৃথিবী ঘুরছে মুচ্ছে, সে পৃথিবীর সূর্য দাঁড়িয়ে আছে, বললে তো তোমার বিপদ হবে, চার্চ তো তোমার ছাড়বে না। এই যখন যাচ্ছ তখন যদি তুমি জিততে পারো, তাহলে তোমার মধ্যে যে ডিপ্লোম্যাটটা কূটনৈতিক হিসেবে গেছিলো সে জিতলো, কিন্তু হেরে গেল আরেকজন যে ম্যাথমেটিশিয়ান বারবেরিনি, যে নিজে বিজ্ঞানের সাধক। ফলে যদি গালিলেও বলে না আমি সারেন্ডার করব না,
তাহলে আবার তোমার সেই বিজ্ঞান সাধক ব্যাপারটা জিতে গেল। মানে তোমার এখানে জেতা এবং হারা দুটো অন্যরকম, মানে এসব বলছেন, এগুলো আমি কী করে করবো? অসাধারণ। একসঙ্গে এই মুহূর্তে ভয় পাচ্ছি, তারপরের মুহূর্তে আনন্দ হচ্ছে, বা এই মুহূর্তে দুঃখ, পরের মুহূর্তে শোক, এসব তো বুঝলাম, কিন্তু এরকম দুটো বিপরীত ব্যাপার, যে স্বীকার করছে সেই শিকারই এরকম। শম্ভুদাকে গিয়ে একদিন বললাম, শম্ভুদা বলেন, এই তাহলে আমি সারা জীবন কী করলাম? তোমার মতো ছেলেরা যদি এসব কথা এসে বলে, আমি যে এত পাঠ করলাম হোল লাইফ ধরে, কী দেখালাম, এসবগুলো আমাকে পাল্টা গালাগাল করলেন। যে এইসব ঢেবে দুটো যখন করলাম তখন লোকে বললো যে মোটামুটি পাঠটা হয়েছে। কিন্তু ওইটা একটা ব্যাপার যে অভিনেতাকে বলছেন যে তুমি খালি গালিলেও না, তুমি একটা কেস মাত্র, তুমি ওই সময়কার চার্চের একজন প্রতিনিধি, যে যার সঙ্গে টোটাল সমাজের একটা লড়াই হচ্ছে, একদিকে বিজ্ঞানের একটা লড়াই হচ্ছে, আর এদিকে রাজার একটা লড়াই হচ্ছে, মাঝখানে তুমি একটা হিস্টোরিক্যাল ফিগার, তোমাকে দুটোই করতে হবে। ঠিক তাই। আর সৌম্য মিত্র বলছেন যে আমি অত কথা বুঝি না, গালিলেও একটা মানুষ, নাটকে লেখা আছে একটা চরিত্র, আমি সেরকম করে করবো। এই নিয়ে দুজনের মধ্যে খুব অনেক প্রচুর গল্প শুনেছি গালিলিওর, বাপরে, মানে ওটা নিয়ে একটা পুরো হয়ে যায়। 85-তে যখন আমরা বিসর্জন করলাম, 84-85-তে, তখন বিভাসবাবু থিয়েটার ছেড়ে চলে গেলেন, গিয়ে অন্য থিয়েটার তৈরি কেন গেলেন? আবার সেই প্রশ্ন আমি জানি, কিন্তু দর্শকদের জন্য বলতে হবে, ওনাকেও প্রশ্ন করেছি আমি। এইসব গোপন কথা তুমি ফাঁস করবে না না, এটা এখন ইতিহাসের দাবি, এটা তো বলতে হবে আমাদেরকে। না, আমার নিজের ধারণা, সেটা বিভাস কি বলেছেন আমি জানি না, বিভাসবাবু তার মতো করে বলবেন তোমাকে। আমার নিজের ধারণা যে তখন একটা ঘটনা ঘটলো, প্রথমত দুজন মানুষ, দুজন নিজস্ব ধারণা বা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বড় হলে তাদের একটা ব্যক্তিত্বের সংঘাত একটা হয়। বাবার একটা ছোট ফ্ল্যাটে দুই ভাই থাকতে পারে না, তখন দুই ভাই দুটো আলাদা ফ্ল্যাট করেন না, তাদের সুবিধা। একটা জঙ্গলে দুটো সিংহ থাকতে পারে দুটো না। সিংহ থাকতে পারে না। আমি বিভাসবাবুর তুলনায় মোটেই সিংহ নই, কিন্তু যাই হোক, মানে দুজন, এটা একটা ব্যাপার ছিল। কিন্তু আরেকটা ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে বিভাসী যখন 74-75 নাগাদ টেলিভিশনে চাকরিটা নিল, তখন ওর যে টালিগঞ্জে ভিত্তি করে চাকরিটা হয়ে গেল, এবং যে চাকরিটা এতকাল পর্যন্ত ছিল যে জি বেঙ্গল থেকে 4:30-5টায় ছাড়া পেলে কেরানি থিয়েটার উৎসবের ঘর, এইটা হয়ে গেল প্রথমত টালিগঞ্জ। দ্বিতীয়ত সন্ধ্যে রাত্রিদের কোনো ঠিক নেই, কাজ চলছে, টিভি নতুন, তখন টিভি তৈরি হয়েছে, বিভাস তখন খুব ইম্পর্ট্যান্ট একজন প্রডিউসার, ড্রামা ডিপার্টমেন্টের চার্জে। এইখান থেকে ওর অ্যাবসেন্স খুব বাড়তে লাগলো থিয়েটার ওয়ার্কশপে। তখন কোনো না কোনো কারণে জিওগ্রাফিক্যালি ওর মনে হতে পারে, এবং তখন আবার বেশ কিছু ছেলে মেয়ে তারা বোধহয় হয়তো বিভাসকে বোঝাতে ঠিক আরম্ভ করলো যে সত্যিই তো। আর এরা কী হয়, মাঝখানে একদল লোক থাকে, তারা আবার এই দুজন লোকের মধ্যে ফাঁকটা সবসময় তারা বাড়াবার জন্য, নিজেদের স্বার্থে বাড়াবার জন্য কাজ করতে থাকে। হ্যাঁ, বিভাসবাবু না থাকলে আমাকে বলে, বিভাসবাবু আপনার সম্পর্কে কথা বললেন, বিভাসকে বলছে আপনি নেই, অসুবিধা, এই কথা বললেন, অথচ আপনারা এত বন্ধু ছিলেন। অথচ আমরা, পরবর্তীকালে আমাদের সে বন্ধুত্ব যায়নি, দল ভাঙার পরে আমরা বুঝতে পেরেছি যে ভেঙেছে, আমাদের অবস্থান পাল্টেছে, তাতে অনেকগুলো ভালো হয়েছে নিশ্চয়ই, সারা জীবন ধাক্কাধাক্কি করার থেকে। ঠিক ঠিক। প্লাস আমি যে ডিরেকশনে কাজ করতে পারি, এটা তো আমি কোনোদিন জানতাম না, আমি চাইও নি, আমার এরকম কোনো অ্যাম্বিশন ছিল না। আমি দিব্যি হ্যাপি প্রিন্স হয়েছিলাম, ভালো ভালো পাঠ করছিলাম, আমার নাটকের অ্যাডাপ্টেশন হচ্ছিল, আমার সেমিনারে হ্যান হয়ে তানে ডাক আসছিল, আমি এর মধ্যে আবার বিদেশেও চলে গেলাম ব্রেক্সের। আমার কী দরকার বাবা এদের ঝামেলা করার, ডিরেক্টরে কাঁটার মুকুট মাথায় পড়ার। কিন্তু গেল, এবং ফর্চুনেটলি প্রথম নাটকটা যেটা আমি করলাম, বেলা অবেলার গল্প, সেটা খুব ওয়েল অ্যাকসেপ্টেড, এবং আমি ডিরেক্টর হিসেবে প্রথম নাটকই পশ্চিমবাংলা থিয়েটারে জায়গা পেলাম। এই তারপর থেকে করছি ভালো মন্দ মাঝারি, অনেক ভালো প্রোডাকশনের কথা আমরা শুনেছি, স্যার বেড়ার কথা শুনেছি। হ্যাঁ, আমার অন্ধযুগের মানুষ আমার খুব প্রিয় অন্ধযুগের মানুষ করে আমরা যেগুলো দেখেছি, আমি পরে দেখেছি, তো আমরা চিরকুমার সভা দেখেছি, ম্যাকবেথ দেখেছি, আপনার বিয়ে গাউনি কাঁদন চাপা দেখেছি, বিয়ে গাউনি কাঁদন চাপা পরবর্তীকালে ভালো হয়েছে, যখন একা করেছেন আপনি, যখন একা করেছি, আরো অনেকগুলো যখন একা এবং সরি যখন একা তো নাম দিকে ইয়ে করেছিল, একা এবং একাতে মালা করেছিল, সেই বছর মালা বেস্ট অ্যাক্টর পায়। এবং তার মধ্যে আমি দুঃসময় করেছিলাম, দুঃসময় করেছেন, পোকা করেছেন, পোকা করে, দুঃসময় পোকা দেখেছি, অসাধারণ। আমার দেখা
সওদাগরের নৌকা মানে সওদাগরের নৌকা। আমার ভীষণই প্রিয় নাটক আর কি। আর আমাকে যে শিক্ষক বলে ঠাট্টা করছিলাম, শিক্ষক কিছু না, কিন্তু আমার একটা সৌভাগ্যের কথা বলি, ঠাট্টা কেন করবো স্যার, সেটা আপনি তো হচ্ছে যে শিক্ষক আবার কে, কার মধ্যে কিছু গুণ থাকলে সে নিজেই করবে। সবাই এত ভালো পড়াতে পারে না আপনার মতো, আমার- কেউ পারে না। আমার একটা, যেমন দেখো পশ্চিমবাংলার বিশিষ্ট অভিনেত্রী পুরস্কার দেওয়া হয় না, প্রথম মায়া পেয়েছে আমার হাতে ফর বেলা বেলার গল্প। তারপরে 93 সালে যখন করলাম একা এবং একা, না দুঃসময়, তখন সব্যসাচী চক্রবর্তী পেয়েছে, শুভশ্রী বেনু, চক্রবর্তী। বেনু, হ্যাঁ ও আচ্ছা। তখন পাঠ করেছিল ওটাতে, ও পেয়েছে বেস্ট অ্যাক্টর সেই বছর। তারপরে বিপ্লব পেয়েছে পোকার জন্য 2002-তে। আবার ইয়ের জন্য এই লাস্ট টাইম যে নাটক একা এবং একার জন্য পেয়েছেন তো, মালা যিনি অভিনয় হ্যাঁ করেছেন। ও পেয়েছে, উনি হ্যাঁ ওটা হলো 4 বার, হ্যাঁ 5 বার, এবং পঞ্চমবার এই অগ্নিশয্যাতে পাঠ করার জন্য সুরঞ্জনা ঘটক বলে একটি মেয়ে খুব আউটস্ট্যান্ডিং অভিনয় করে ওটাতে। অগ্নিশয্যার উৎপল দত্তের নাটক আমি আচ্ছা, করেছি, হ্যাঁ, জানি। এখনো চলছে। ও পেয়েছে, এখন তো বিশিষ্ট অভিনেত্রী বলে, তার মানে বলে না সতুদার কোচিং সেন্টারে পড়িলে পাঁচজন, সেরকম পাঁচটা বেস্ট অ্যাক্টর পেয়েছে আমার না, না, হাতে। শুধু তাই বলবো না, আপনার ছাত্ররাও কিন্তু মুখ উজ্জ্বল করছে বাংলা হ্যাঁ হ্যাঁ থিয়েটারে। নিশ্চয়ই। বিপ্লবদার কথা তো বলারই নেই, বিপ্লব অভিনেতা পরিচালক বিপ্লব, হিসেবে। লোকা, শ্যামলদা, রামদা লোকনাথ, আপনার কাছে কাজ করেছেন। রাম আমার লোকা ছাত্র এখন না, মানে কিন্তু theatre আমার workshop-এ, বন্ধু, হ্যাঁ। কিন্তু থিয়েটার ওয়ার্কশপেরই। লোকা তো এখন খুবই লোকনাথ ভালো এখন কাজ করছে, লিডিং অভিনেতা হয়ে আছে, হ্যাঁ সুমিত্র কাজ করছে। তো সুমিত্র এখন কাজ কিভাবে করছে। এইটাকে কিভাবে আপনাকে তো খুব প্রাউড করে নিশ্চয়ই স্যার এটা। হ্যাঁ খুবই প্রাউড। নাম সুরঞ্জনা, সুরঞ্জনা দিও আপনার সাথে সুরঞ্জনা কাজ আমাদের করেছে। সঙ্গে তো বেলা বেলা গল্পতেই প্রথম অভিনয় করেছে, তারপর তো ওরা গিয়ে মাধব মালঞ্চি করলো। ঠিক। তো মাধব ও মালঞ্চি আচ্ছা, বেলা বেলা তো আগে করেছে। বেলা বেলাতে আচ্ছা, প্রথম আচ্ছা, অভিনয় আচ্ছা। করেছে। তো এটা একই সঙ্গে দুঃখের এবং একই সঙ্গে আনন্দের, যে সবসময় তারা দলে থাকতে পারছে না, তারা হয়তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু তারা যেটা মানে কিন্তু এর থিয়েটারই মধ্যে আমি করেছে যেটা তারা। এনজয় করেছি, তুমি বলছিলে আপনার কোন ভূমিকাটা ভাল লাগে, সেটাতে ফিরে এলে বলতে হবে আমার সবচেয়ে ভাল লেগেছে এখনো পর্যন্ত যেটা অজিতের কাছেই শেখা, সেটা হচ্ছে বিদেশি নাটক, তার বঙ্গায়নের কাজ আমার খুব ভালো লাগে, অনেকগুলো করেছি আমি। এবং খুব অফবিট নাটক স্যার, আমি এটা বলতে চাইছিলাম। আমি নাসিকা পুরাণ দেখলাম, ওই নাটকটা মানে নামই শুনিনি কোনোদিন নাট্যকারের, মানে এত অফবিট। আপনি আগে যেগুলো ওটা কিন্তু করেছেন, সিনেমাটা খুব বিখ্যাত, সিনেমাটা বিখ্যাত, পরে জেনেছি। সেরানাদ বার্জা সিনেমাটা খুব বিখ্যাত। অনেক অফবিট নাটক, মানে ব্রেক, শেখব, এগুলো সবাই মানে জানে। যেমন ধরো সোয়াইট গেল যুদ্ধে, সেকেন্ড ওয়ার্ল্ড, ওটা তো ব্রেক্সের বিখ্যাত নাটকের মধ্যে ছিল না, এখনো নেই, আমরা করলে বাংলায় বিখ্যাত হয়েছে। ঠিক তাই, কিন্তু পশ্চিমে কিন্তু ব্রেক্টের সেরা নাটকগুলোর মধ্যে পড়ে মানে না। এত খুঁটিয়ে পড়াশোনা না থাকলে তো এটা করা এখন সম্ভব যেটা না। লাস্ট করছি এখন, সেটা হচ্ছে ওয়েটিং ফর গুডো। আচ্ছা, এটাও দেখো কতকালের, আমার প্রায় 5-7 বছর আগে করা, কিন্তু এটা অ্যাডাপ্টেশন এবং এটাকে সম্পূর্ণভাবে একটা বাংলা নাটক করে তোলা, এই একটা কাজ আমার খুব ভালো লেগেছে, রূপান্তর। আচ্ছা, আর 2 নম্বর ভালো লেগেছে অ্যাক্টিং করতে, যখন অভিনয় করতে আমি, সেটা শুধু নয়, থিয়েটারে না, মাঝে মধ্যে আমার তো, সেটা তুমি পরে হয়তো জানতে চাইবে, ছবিতে বা টেলিভিশনে এইসব ক্যামেরার সামনে অভিনয় করার সুযোগ হয়েছে। আমি আই অলওয়েজ এনজয় অ্যাক্টিং, কিন্তু ডিরেকশনটা আমার মানে করেছি প্রচুর, তো মনে হয় এখনো এনজয় করেন না স্যার? এখন ভালো লাগে, মানে অভ্যেস হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, ডিরেকশনটা কি ঝামেলা বেশি বলে নাকি? ঝামেলা বেশি বা কি জানি, মানে হয়তো ওইদিকে ইনক্লাইন নই আমি, এই যে পুরো একটা কাজ অর্গানাইজ করার, ডিরেক্টরকে তো অনেকটা পরিমাণ অর্গানাইজার হতে হয়, সংগঠনটাও সামলাতে হয়, করতে সবই হয়, অনেক আমাদের কিছু। ডিরেক্টরদের সবই করতে হয়। জুতো ছেলে থেকে চণ্ডীপাঠ সব করতে হয়, সেটা হয়তো আমার হাতের মধ্যে যায় না।